অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা আত্মহনন, শহরের পিঠ তোলপাড় করা অহংকারের দ্রুত পদপাদ, এই শহরে সবই আছে। আর ৬০-এর দশক থেকে পুরনো আবেদন নিয়েই সগৌরবে টিকে আছে ঢাকা নিউ মার্কেট। রাজধানীর আজিমপুর এলাকার প্রায় ৩৫ একর জমির উপর বিস্তৃত ঢাকা নিউ মার্কেট। ত্রিভুজ আকৃতির এ বিশাল বিপণী কেন্দ্রের গোড়াপত্তন ৬০-এর দশকের শুরুর দিকে। উত্তরে ঢাকা কলেজ, দক্ষিণে পিলখানা রোড, পূর্ব দিকে মিরপুর রোড এবং পশ্চিম পাশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। তিন দিকে সুউচ্চ মিনারের মতো তোরণ প্রবেশপথকে করেছে দৃষ্টিনন্দন। বইতে পারার যে কষ্ট, সেটি নগরবাসী বয়ে বেড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। নিউ মার্কেটের সূচনালগ্ন থেকেই এখানে ৪০টির বেশি বইয়ের দোকান ছিল, এখন সেটি কমে এসে দাঁড়িয়েছে ৪ থেকে ৫টিতে। এখন যারা টিকে আছেন তারা কতটা ভালো রকম টিকে আছেন, কোন ধরনের বইগুলো বেশি বিক্রি হয়, কারাই বা কিনতে আসেন, সে গল্পই জানবো এ সকল বইয়ের দোকানগুলো ঘুরে ঘুরে। গোড়াপত্তনের সময় থেকেই নিউ মার্কেটে ৪০টির বেশি বইয়ের দোকান ছিল। কালের বিবর্তনে তা এখন ঠেকেছে ৫-৬টিতে। যারা টিকে আছেন তাদের ক্ষতও স্পষ্ট। মৌলিক বইয়ের সন্ধানে এখনও যেসব পাঠক নিউ মার্কেট ছুটে আসেন, তাদের উপর ভর করে টিকে আছে এসব দোকান। সাবেক রাষ্ট্রপতি যিনি ছিলেন বদরুদ্দোজা চৌধুরী সাহেব, উনিও আমাদের কাস্টমার ছিলেন। তারপরে এই যে বর্তমান যিনি বিএমের একজন মহাসচিব ছিলেন AZM জাহিদ হোসেন স্যার, উনিও আমাদের কাস্টমার। এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, ওনার ওয়াইফ, উনিও আমাদের কাস্টমার। উনি একজন ডাক্তার। তো যত ডাক্তার আছে সবাই আমাদের কাস্টমার। ইস্তেরম একটা চলে না, লাভজনক হিসাবে এই লাইনে অনেক বইয়ের দোকান ছিল, আস্তে আস্তে অনেক দোকান বন্ধ হয়ে গেছে। এখন আমরা এই যে নিজস্ব মালিকানা কিছু দোকান আছে, এরা শুধু টিকে আছে। এটা তো টিকিয়ে রাখতেই হবে, যেহেতু পারিবারিক। এটা এখানে প্রায় ১৯৫৪ সাল থেকে ঢাকা নিউ মার্কেটে, আর ১৯৪২ সাল থেকে বাংলা বাজারে আমার দাদা আলহাজ রজব আলী মল্লিক প্রতিষ্ঠা করে গেছেন, এবং এখনও আমরা কন্টিনিউ করছি এটা। যাদের কৈশোর কেড়েছে এসব দোকানের বই পড়ে কালের বিবর্তনে তারাই আবার উত্তরসূরির সাথে ভিড় করেন নিউ মার্কেটে। যেসব দিন তারা ফেলে এসেছেন তা শুধু ধরা পড়ে স্মৃতির ব্যবচ্ছেদে। আমাদের 4 প্রজন্মের সম্পর্ক এই বইয়ের দোকানের থেকে। আমার মায়ের সাথে এসেছি, বাবার সাথে এসেছি, তারপরে আমি এসেছি, তারপরে আমার ছোট 2 মেয়ের হাত ধরে এসেছি, তারপরে এখন আমার নাতনির সাথে আসছি। 4 প্রজন্মের সম্পর্ক এই মল্লিক ব্রাদার্সের সাথে। আগে তো এই নিউ মার্কেটে অনেক বইয়ের দোকান ছিল, এখন আমি আজকে এসে খুবই কষ্ট পেলাম। যেখানে তো বইয়ের দোকান উঠে গেছে, একটা মল্লিক ব্রাদার্স তার ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। আমার মনে খুব কষ্ট, বইয়ের দোকান শূন্য, বই পাড়া শূন্য, একটাই শুধু মল্লিক ব্রাদার্স আমি দেখি দাঁড়িয়ে আছে। আগের যে স্মৃতিগুলো, এগুলো আমাকে তাড়িত করে, যে ওই স্মৃতিটা আমি আর পাই না। যে সবাই বই কিনে নিয়ে যাচ্ছে, বইয়ের দোকানে ভিড়, সবাই বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে দেখছে, তাক থেকে বের করে দেখছে, যে ওই জায়গায় যদি আমরা আবার ফিরে যেতে পারতাম। স্টেশনারি আইটেমও পছন্দ করি, আমি আঁকতেও ভালোবাসি, এই জন্যই এখানে এসেছিলাম আর্টের জিনিস কিনতে। তার সাথে মার সাথে এখানে আসলাম। বইয়ের দোকানের পাশেই উকি দেয় চশমা, ঘড়ি ও প্রয়োজনীয় অন্যান্য দোকান। পুরনো মালিকের জায়গায় এসেছে নতুন মালিক। দেয়ালে দৃষ্টি ফেলে পুরনো ধাঁচের কোনো ঘড়ির দেখা অবশ্য মিলল না। বিকিকিনির জোয়ার ভাটায় এখানে এখন নতুন চাহিদা ও নকশার জয়োৎসব। আগে যেরকম পুরান ঘড়িগুলো ছিল তখন সেলও ছিল ভালো, এখন সেই পুরান ঘড়িগুলো এখন ওই আগের মতো করছে না। এখন ওগুলাই মডিফাই করে আসতেছে, মানে অন্য নামে আসতেছে, হ্যাঁ অন্য ব্র্যান্ড হয়ে আসতেছে, কিন্তু মডেলগুলো রয়ে গেছে, মডেলগুলো আসে। নিউ মার্কেটের এই ঘড়ি বা অন্যান্য আদার্স যেগুলো প্রোডাক্ট আছে ওগুলো নিজেদের বাজেট অনুযায়ী পাওয়া যায়। আসলে অন্যান্য মার্কেটে যেমন বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ না, বাট নিউ মার্কেটে পাওয়া যায়। কয়েক প্রজন্ম ধরে পোশাকের ব্যবসা করছেন এমন দোকানে ক্রেতা সমাগম কম। অনেকটা পুরনো ক্রেতার ওপর ভর করেই টিকে আছেন তারা। যারা আসেন তাদের কণ্ঠে হারানো সুর। যে কানাডার থেকে, সুইজারল্যান্ড থেকে, আমেরিকা থেকে অনেক কাস্টমার আসে, তাদের বিয়ে সেরে আমাদের এখান থেকে নেওয়া। কিছুদিন আগের এক কাহিনী বলছি, সেটা আমার কাছে খুব অবাক লাগছে। যে উনি থাকেন হলো আপনার অস্ট্রেলিয়া, তো ওনাদের বিয়ে সেরে কিনছে আমাদের এখান থেকে। কিন্তু আমাদের এই বিয়ে 50 বছর পূর্তি উপলক্ষে
তাদের এই বিবাহবার্ষিকী পালন করছে আমাদের দোকানে। আসলে এইখান থেকে আমি আরও 2টা শাড়ি নিয়েছি, তো ওনার শাড়ির মানটা অনেক আসলে ভালো। আর হচ্ছে চারিপাশে যেই নিউ মার্কেটের যে দামগুলো সেটা হচ্ছে মানে আগের চাইতে একটু তুলনামূলক একটু বেশি, কিন্তু কিনছেও সবাই, তারপর সব মিলিয়ে ভালোই। যদি আমরা কোনো দোকান থেকে যদি ভালো জিনিস পাই, আমরা স্যাটিসফাই হই, সেই ক্ষেত্রে আমরা পুনরায় আবার সেখানেই যাই যে ভালো কিছু আসার জন্য। পোশাক কিনতে আসা মানুষের ভিড় বেশি ধরা দেয় ত্রিভুজ আকৃতির করিডোরে বসা অস্থায়ী দোকানগুলোতেই। নারী পুরুষ সব বয়সী মানুষের জন্য পোশাকের বিচিত্র সমাহার নিয়ে কত দোকান বসে তার হিসেব মেলানো কঠিন। এসব দোকান থেকে পোশাক কিনে কিভাবে জিতবেন তার পরামর্শ মেলে যারা নিয়মিত খরিদ করেন তাদের কাছেই। যারা একটু বুঝে না যে হচ্ছে মার্কেটে নিউ মার্কেটে দাম কীরকম করতে হয়, নতুন আসে, তারা হচ্ছে ঠকে যায়। আর যারা রেগুলার ইউজ এখানে মানে রেগুলার জিনিস কিনে, তারা বুঝতে পারে আসলে কোন রেঞ্জটা বলতে হবে, কি করতে হবে, এই কারণে। আর ফিক্সড প্রাইসের দোকানে বলেন, আমরা শোরুমে গেলে তো ওখানে থাকে না, কিন্তু কোয়ালিটি ভালো থাকে, এই আর কি। এখানে কোয়ালিটি একটু চিনতে হয়। নতুন যদি কেউ আসে আমি বলবো আপনি একা আসবেন না, আপনি যদি ঢাকা শহরে আসেন কাউকে আনবেন যারা হচ্ছে অনেক বেশি দাম বললেও কম বলতে পারে, এরকম অভ্যাস আছে, তাদেরকে সাথে নিয়ে আসবেন, সেটা হচ্ছে তাদের জন্য পরামর্শ। একটা অন্য কোথাও গেলে দেখা যাচ্ছে এক জায়গায় গেলাম একটা জিনিস পেলাম না, আরেক জায়গায় যেতে হয়। এখানে হচ্ছে সুবিধা এটাই, এক জায়গায় এসে আমরা অনেক কিছু কেনাকাটা করে একবারে বাড়ি ফিরে যেতে পারি। ঈদ পূজা পার্বণ ছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য নিউ মার্কেটের এই অংশে মানুষের ভিড় আছে। একই সঙ্গে গৃহস্থলী নানা পণ্যের সমাহারটাও লক্ষণীয়। কাজেই শুধু উৎসব নয়, উৎসব ছাড়াও প্রাণোচ্ছল রূপে থাকে এই নিউ মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট এর পুরোটা অংশ জুড়েই। মার্কেটের পশ্চিম প্রান্তে গৃহস্থলী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আধিপত্য। এখানে সাশ্রয়ী মূল্যে প্লাস্টিক, কাঁচ, মেলামাইন, স্টেইনলেস স্টিল সহ হরেক রকমের হাঁড়ি পাতিল, বাসনকোসন এবং ঘর সাজানোর নানা পণ্য। কারো ঘর ভাঙে, কারো ঘর গড়ে, তাদের সবার জীবনের গল্পে মিশে থাকে নিউ মার্কেট। প্রাচীন তকমা নিয়ে নিজের অস্তিত্ব জানান দিয়ে যাচ্ছে মার্কেটের 2 নং গেটের চিলেকোঠায় আসন গেড়ে থাকা এই হোমিও চিকিৎসা ঘর। আদি চিকিৎসক চলতি শতাব্দীর শুরুতেই পৃথিবীর সকল চিকিৎসার ঊর্ধ্বে গেছেন। উত্তরাধিকার হিসেবে তার শিষ্যের হাতে টিকে আছে এই চিকিৎসালয়। দুরারোগ্য ব্যাধি থেকে সর্দি জ্বর সব রোগেরই চিকিৎসা মেলে এখানে। জার্মানি। অন্য কোথাও যাওয়ার সুযোগ থাকলেও এই হোমিও চিকিৎসকের প্রশ্ন, কেন যাব? ফোন করে বললেন যে তুমি কখনো আমি না থাকলে তুমি চেম্বারটা ছেড়ে দেও না, এটার ঐতিহ্যটা তুমি ধরে রাখো। আমি বললাম স্যার আমি কথা দিলাম আপনাকে, যেহেতু আমার এখানে রুগী অলরেডি হয়ে গেছে, আমার পরিচিত হয়ে গেছে এখানে, তো আমি চেম্বারটাকে আমি যেভাবে হোক আপনার ওটা সিটিটা আমি ধরে রাখবো, আপনি এ নিয়ে চিন্তা করেন না। তার পরবর্তীতে আমি এখানে প্র্যাকটিস শুরু করলাম আর কি 2006 সালের আগস্ট থেকে। উনি 2007 এপ্রিলে আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, উনি মারা গেলেন। তার পরবর্তীতে আমি আর প্র্যাকটিস এখান থেকে আর যাইনি। 80-র দশকে নিউ মার্কেটে শিকড় ছড়ায় 10 থেকে 12টি স্টুডিও। 25 সাল পর্যন্ত এসব স্টুডিওর মধ্যে টিকে ছিল কেবল একটি। 26-এ এসে তারও পতন হয়। এসব স্টুডিওতে যারা কাজ করতেন পেশা বদলে কেউ ফিরেছেন গ্রামে, কেউ ভিন্ন পেশায়। হারানোর বেদনা তাদের কতটা কাদায়। একটা নিউ মার্কেটে একটা দোকান ভাড়া আপনি ছিল আগে 20-25 হাজার, এখন বর্তমানে 1 লাখ প্লাস, মানে 1 লাখ 1.5 লাখ টাকা দোকান ভাড়া দিয়ে তো আমরা স্টুডিও চালানো সম্ভব না, কারণ আমাদের তো খরচ অনেক। একটা ছবি তোলা সহ আমরা 100 টাকা নেই, এটার পিছনে আমাদের 80 টাকা খরচ। তখন দোকান ভাড়া কম ছিল, আমরা পোষাইতে পারতাম। এখন দোকান ভাড়া বেশি হওয়ার কারণে আমরা পোষাইতে পারতাছি না। 80-র দশক থেকে নিউ মার্কেটের আশপাশে গড়ে উঠতে থাকে আরও কিছু মার্কেট। গাউছিয়া, চাঁদনী চক এবং নীলক্ষেত বইয়ের মার্কেট তার বড় উদাহরণ। ইসলাম ম্যানশন, নূর ম্যানশন, চিশতিয়া সুপার মার্কেট, মক্কা টাওয়ার এপাড়ার কলেবর বাড়িয়েছে বহুগুণে। নিউ মার্কেট এলাকা পরিচিতি পেয়েছে দেশের বৃহৎ শপিংয়ের ভরকেন্দ্র হিসেবে। নিউ মার্কেট, চাঁদনী চক এইসব এলাকায় কেনাকাটা শেষ করেও যেন কেনাকাটা শেষ হয় না, তখন যেতে হয় গাউছিয়ায়। বলা হয়ে থাকে গাউছিয়া না আসলে মার্কেট শেষ হয় না। এখন ঘুরে আসবো গাউছিয়ায় কি আছে সেগুলোও জানবো।
এ বাজারে বেশিরভাগ দোকানই পসরা সাজিয়ে বসেছেন নারীদের জন্য। পা বাড়ালেই শাড়ি, থ্রি পিস, সালোয়ার কামিজ, গজ কাপড়, লেস ফিতা, আন্ডারগার্মেন্টস, শিশুপণ্য, কসমেটিক্স, জুয়েলারির শত শত দোকান। খুচরা ও পাইকারি সবভাবেই পণ্য বিক্রি হচ্ছে এখানে। ইয়াররিং দেখেছি, ব্যাগ দেখেছি, চুড়ি দেখেছি, আর প্রাইস একটু বেশি মনে হচ্ছে। আমি একজোড়া কানের দুল কিনেছি আর একটা রিং কিনেছি। কানের দুলটা পড়েছে 450 টাকা আর রিংটা 150 টাকা পড়েছে। ট্রেন্ডিংয়ের অনেক কিছু এবার একটু কম। আপনার আগের যে কালেকশনগুলো এগুলাই মোটামুটি বেশি। দুই একটা দোকান আছে যেখানে মানে একটু এক্সক্লুসিভ পাওয়া যায়, তো ওই দোকানগুলোতেই গিয়েছিলাম, ওইখানেই ভালো ভালো কিছু কালেকশন। আমার তো 3-4টা ড্রেস ওই ড্রেসগুলোর সাথে ম্যাচিং করে করে কিনতেছি আর কি। কম দাম, বেশি দাম, মিডিয়াম সব ধরনের আছে। 2 থেকে আরম্ভ করে 400-500 টাকা দামের দুলও আছে, 300 থেকে আরম্ভ করে 400-500 টাকা দামের চুড়িও আছে। শুধু কাপড় কিনে তা আবার পছন্দের ডিজাইনে রূপ দিতে চায় এমন ক্রেতাও আছে। তাদের শরণাপন্ন হতে হয় দর্জির কাছে। এক্ষেত্রে কদর বেশি গাউছিয়া ও তার লাগোয়া চাঁদনি চকের দর্জিদের। সময়ের সাথে সাথে পোশাকের নকশায় পরিবর্তন এসেছে, সেই সাথে বেড়েছে সংগ্রামও। পাকিস্তানি ড্রেসগুলো যে প্রসেসিং আছে এগুলাই একটা অনেক সময় লেগে যায়, ডেলি 3-4টা বেশি কাটা যায় না। আর আগে তো আমরা যখন আরও 20-22 বছর আগে কাটতাম কাপড়, তখন তো 50 পিস 60 পিস কাপড় কেটে আমরা বাসা যেতাম। এক রাত্রে 30 পিসের কাটতাম, দিনে রাত্রেও 30 পিস কাজ কাটতাম। আর এখন দিনে রাতে 10 পিসের বেশি কাজ কাটা যায় না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাস্টমারের সাথে মজুরি নিয়ে একটা বিতর্ক হয়, বা আমরা একটা আজকে যে কাস্টমারের আমরা যে একটা মজুরি ধরি এটা নিয়ে কাস্টমারের সাথে আমাদের মূল মানিন্য হয়। কারণ কাস্টমার ড্রেসটা কেনার আগে চিন্তা করে না যে এই ড্রেসটা মজুরি এত টাকা হইতে পারে। তো ওগুলো নিয়ে আমাদের কাজের একটু প্রোডাকশন লস হইতেছে। আর ডিজাইন আগের মতোই আছে, একটু লেসের ডিজাইনগুলো বেশি। আগে বুতাম টুতাম হইতো বা অন্য অন্য ডিজাইন হইতো, এখন একটু লেসের ডিজাইনটা। কাপড়ের মাপজোক শেষ হলে তা পাঠানো হয় পার্শ্ববর্তী কারখানায়। সেখানেই রূপ ধারণ করে এক একটা পোশাক। সেলাই মেশিনের বিবর্তন কমিয়েছে দর্জির পরিশ্রম, কিন্তু বেড়েছে কাজের চাপ। কেউ সে প্রতিযোগিতায় হারিয়ে গেছেন, কেউ অবশ্য টিকে আছেন বহাল তবিয়তেই। অর্ডার দিলে আমার মহাজনরা তা অর্ডার নেয়, তারপরে ওনারা কাটিং করে আপনারা মাপজাপ দিয়ে যান। কাটিং করার পরে আমরা আমগো কাছে পাঠিয়ে দেয়। পাঠানোর পরে আমরা সেলাই করি, সেলাই করার পরে আয়রন করি, আয়রন করার পরে মাল আমরা ফেরত দিই, পাঠিয়ে দিই, তারা আপনাকে সেল দেয়। পার্থক্য অনেক। আগে তো ফুড মেশিনে কাজ করছি, এখন যে কাজ আর আগের কাজ এখন রাত দিন তফাৎ। আগে ফুড মেশিনে কাজ করছে, অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট হয়েছে। এখন পাওয়ার মেশিন, কাজের কোয়ালিটি ভালো, সব দিক দিয়ে উন্নত আগের চেয়ে। 60-এর দশকেই শিক্ষার্থীদের চাহিদা মেটাতে নিউ মার্কেটের পাশে নীলক্ষেতে কিছু বইয়ের দোকান চালু হয়। 80-র দশকের পর দোকানের সংখ্যা দ্রুত বাড়ে। 90-এর দশকে এসে নীলক্ষেত পুরোপুরি একটি বইয়ের বাজারে রূপ নেয়। একাডেমিক বইয়ের সম্ভার এখনও নীলক্ষেত টেনে আনে বিপুল পাঠক। এছাড়াও এখানে আছে নতুন ও পুরনো গল্প, উপন্যাস, কবিতার বই। চড়া দামের বিদেশি বইয়ের কম দামি সংস্করণ, ফটোকপিও মেলে হরহামেশাই। বই কিনতে এসেছি ছোট বোনের জন্য, একাডেমিক বই, ওর এডমিশন টেস্ট আছে সামনে, তার জন্য যেসব বইগুলো লাগে। সমরেশ মজুমদারের বই পড়েছি, মানামেদের বই পড়েছি, ছোট ছিলাম যখন জাফর ইকবালের সায়েন্স ফিকশন পড়েছি। আমাদের কালেকশন তো আসলে বিভিন্ন রকমের ইতিহাস আছে, আপনার এই যে ট্যুরিস্ট গাইড হবে, জীবনী আছে, এই টাইপেরই কালেকশন আছে মূলত। আর ইয়াং ছেলেপেলেরা একটু পুরনো বই কমই নিতে আসে। পুরনো বইয়ের দোকানগুলোতে ঢুকলেই বোঝা যায় এখানে শুধু বই নয়, বিক্রি হয় সময়, অনুভূতি আর স্মৃতিও। অনেক বইয়ের ভেতরে থাকে পুরনো চিঠি, ছাত্র জীবনের টুকরো ডায়েরি কিংবা কাউকে উৎসর্গ করে লেখা কোনো ভালোবাসার শব্দ। আর পুরাতন বইয়ের মধ্যে একটা ভালো মায়া আছে। মায়া বলতে কি, ধরেন আপনাকে একটা বই কেউ গিফট করছে, তো আপনি ওটা বিক্রি করে দিচ্ছেন, তো অনেক সময় বইয়ের মধ্যে কিছু চিঠি বা কিছু লেখা থাকে, ওগুলো পড়তে ভালো লাগে, ওগুলো বই কালেকশনে রেখে দিই। হয়তো কেউ কারো প্রিয়জনকে দিছিল, ওটাই মনে পড়ে আর কি।
ষাটের দশক থেকে অদ্যাবধি সময়ের কত শিলালিপি ক্ষয় হয়েছে, কত মুখ হারিয়েছে বিস্মৃতির ফুলেল বাগানে। জাদুর শহর এই ঢাকা কাউকে করেছে আদিবাসী, কাউকে করেছে অধিবাসী। একসময় তাদের সবাই আবার জীবনের হাটে সকল বেচাকেনা শেষ করে অকস্মাৎ হারিয়ে গেছে। সেই সব স্মৃতির কঙ্কাল বুকে নিয়ে এখনও কোটি মানুষের নিত্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে নিউ মার্কেটীয় সভ্যতা। হোসেন জাহিদ, এখন, ঢাকা।